আসসালামু আলাইকুম। পিটিভি চট্টগ্রামের সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইকবাল হোসেন সিদ্দিকী। প্রথমে সংবাদ শিরোনাম। আগামীকাল শুরু হচ্ছে ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী ও উচ্চ ভাতা প্রদান কার্যক্রম। জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা। জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে পরিবার থেকে রাষ্ট্রে, আর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে গণমাধ্যমকে, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। ট্রেনের ঈদযাত্রা শুরু, প্রতিদিন ৩৬ থেকে ৪২,০০০ যাত্রী পরিবহনে সক্ষম রেলওয়ে, জানালেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। চট্টগ্রাম থেকে ট্রেনের ঈদযাত্রায় স্বাচ্ছন্দ্যে গন্তব্যে ফিরছেন ঘরমুখো মানুষ। যাত্রীর চাপ সামলাতে চট্টগ্রাম চাঁদপুর রুটে বিশেষ ট্রেন। তেহরান ও বৈরুতে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা, পাল্টা হামলা ইরানের, ইরাকের আকাশে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশের মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানীয় উৎসব ভাতা প্রদানের কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল। কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে প্রায় ৫,০০০ মসজিদের প্রতিটির ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের জন্য ১০,০০০ টাকা, প্রায় ১,০০০ মন্দিরের পুরোহিত ও সেবায়েতের জন্য ৮,০০০ টাকা এবং বৌদ্ধ বিহার ও খ্রিস্টান ধর্মীয় গির্জার ক্ষেত্র প্রতিটির জন্য ৮,০০০ টাকা করে সম্মানে দেওয়া হবে। রিপোর্ট সুমন মাহমুদের। সরকার গঠন করলে পর্যায়ক্রমিকভাবে সারা দেশে বিভিন্ন মসজিদ, মাদ্রাসার ইমাম সাহেব, খতিব সাহেব যারা আছেন, মুয়াজ্জিম সাহেব আছেন, তাদেরকে আমরা সম্মানী দিতে চাই সরকারের পক্ষ থেকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ঈদের আগেই দেশের মসজিদগুলোর ইমাম, মুয়াজ্জিন, খতিব ও অন্য ধর্মীয় গুরুদের বিশেষ সম্মানী ও উৎসব ভাতা প্রদানের কার্যক্রম শুরু করেছে তার সরকার। পাইলট প্রকল্প হিসেবে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা থেকে একটি করে মোট ৬,৪৫৮টি মসজিদ সহ অন্য উপাসনালয়গুলোকে প্রতি মাসে সরকারি অর্থ বরাদ্দ দেওয়া হবে। প্রতিটি মসজিদের জন্য ১০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা থেকে ইমাম ৫,০০০ টাকা, মুয়াজ্জিন ৩,০০০ টাকা এবং খাদেম পাবে ২,০০০ টাকা। আর মন্দির, বৌদ্ধবিহার, খ্রিস্টান চার্চ, গির্জার জন্য নির্ধারণ করা হয়েছে ৮,০০০ টাকা। এছাড়াও প্রতি বছর ধর্মীয় উৎসবের জন্য ২,০০০ টাকা করে উৎসব ভাতা দেওয়া হবে। আগামী ১৪ মার্চ এই মহতী কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের নির্বাচনী ইশতেহারে যে সমস্ত প্রতিশ্রুতির কথা বলা ছিল, একে একে সে সমস্ত প্রতিশ্রুতির সেগুলো বাস্তবায়নের কার্যকরী পদক্ষেপ ইতিমধ্যে গৃহীত হয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রতিটি ইউনিয়ন এবং প্রতিটি পৌরসভা হতে একটি করে মোট ৪,৯০৮টি মসজিদ এবং অন্যান্য উপাসনালয়ের ক্ষেত্রে প্রতিটি উপজেলা হতে ২টি করে মোট ৯৯০টি মন্দির, ৭২টি উপজেলায় বৌদ্ধ মিয়াদ অবস্থিত হওয়ায় প্রতিটি উপজেলা হতে ২টি করে মোট ১৪৪টি বৌদ্ধবিহার ও ১৯৮টি উপজেলায় গির্জা অবস্থিত হওয়ায় প্রতিটি উপজেলা হতে ২টি করে মোট ৩৯৬টি গির্জা নির্বাচন করা হয়েছে। সরকারের এই উদ্যোগ বাস্তবায়ন করতে চলতি অর্থ বছরের প্রায় ২৮ কোটি টাকা ব্যয় হবে। পরে প্রতি অর্থ বছরে লাগবে ৪,৪০০ কোটি টাকা। আগামী ৪ বছরে ধারাবাহিকভাবে দেয়া হবে এসব ভাতা। পর্যায়ক্রমে প্রতিটি ধর্মীয় উপাসনালয় এর আওতায় আসবে। এটি একটি সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির অংশ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে আমাদের মসজিদ ভিত্তিক গণশিক্ষা করেছেন, সেই হিসাবে আমাদের যে বাংলাদেশে বিশেষ করে জামে মসজিদ যেগুলো আছে, সেই মসজিদের ইমাম, মুয়াজ্জিনদেরকে একটি সম্মানী দেওয়া দরকার। সেই হিসাবে আমরা আমাদের বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরেছিলাম এবং রাষ্ট্রীয় দায়িত্বে আসার পূর্বেই আমাদের তখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব রাজশাহীতে আমি একটি বক্তব্য দিয়ে তার কাছে আমি পাঠিয়েছিলাম। সেখানে তিনি এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেছেন এবং আপনারা দেখেছেন যে তিনি আমাদের নির্বাচনী যে ইশতেহার
করেছিলেন। তার মধ্যেও গুরুত্বপূর্ণ জায়গায় যে ধর্মীয় বিশেষ করে মসজিদের ইমাম এবং মন্দিরের পুরোহিত যারা আছেন তাদের জন্য একটি রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে। সরকারের মূল লক্ষ্য ইমাম মুয়াজ্জিনদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক মর্যাদা সুচিন্তিত করে সমাজে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতেই এই উদ্যোগ, যার মাধ্যমে দূর হবে সামাজিকভাবে সকল ধরনের বৈষম্য মত সংশ্লিষ্টদের। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা। জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে প্রত্যেক রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, দেশে যাতে আর কোনোভাবে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেই জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। পরে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন স্পিকার ও ডেপুটি স্পিকার। বিস্তারিত জানাচ্ছেন মিরাজ উদ্দিন। সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পুষ্পস্তবক অর্পণের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মরণ করেন তারা। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন স্পিকার ও ডেপুটি স্পিকার। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্পিকার। মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করতে পারাকে নিজের জীবনের গর্ব বলে উল্লেখ করেন স্পিকার। বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হবে। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যারা 71-এ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে নিজকে ধন্য মনে করছি যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে মাফিয়া সরকারের বিদায় সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় প্রত্যেকটি রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 17 বছর সংগ্রামের পর সাধারণ মানুষ, ছাত্র জনতা, রাজনৈতিক কর্মী, ছাত্রদের অভিভাবক, সারা দেশবাসী মিলে এই অগণতান্ত্রিক মাফিয়া সরকারের বিরুদ্ধে 17 বছর সংগ্রামের পর 2024 সালের জুলাই আগস্ট মাসে স্বৈরাচারকে বিদায় করতে আমরা সক্ষম হয়েছি। এই মহান সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করি। আমরা আশা করব জনগণের স্বপ্নের সেই বাংলাদেশ আমরা ক্রমে ক্রমে উপহার দিতে সক্ষম হব। প্রত্যেকটি রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধ থাকব। বিশেষ করে এই মাফিয়ারা যাতে আর পুনর্বাসিত হতে না পারে, দেশে আবার তাদের পুনরুত্থান যাতে না হয়, সেজন্যে প্রত্যেক গণতান্ত্রিক শক্তি, রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাচ্ছি। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মুনাজাত অংশ নেন স্পিকার ও ডেপুটি স্পিকার। মিরাজ উদ্দিন, বিটিভি নিউজ, ঢাকা। সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আজ দুপুরে বগুড়ায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে রাজশাহী বিভাগের 7 জেলার সাংবাদিকদের আর্থিক অনুদান ও সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান। তথ্যমন্ত্রী বলেন, বগুড়ায় বিটিভির কেন্দ্র স্থাপনে বেগম খালেদা জিয়ার পরিকল্পনা এগিয়ে নেবে সরকার। জহিরুদ্দিন স্বপন বলেন, যাত্রা লগ্নের কাজে সরকারের পুরো মেয়াদের জনমুখী ভূমিকার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বগুড়া সাংবাদিক ইউনিয়ন আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাসিল জামাল উপস্থিত ছিলেন। চুরি চামারি ইত্যাদির মধ্য দিয়ে এক ধরনের উন্নয়নের, এক ধরনের মেগা প্রজেক্টের মধ্যে আটকে গিয়েছিল। ধারণা ছিল এই সমস্ত চালাকি, চতুরতা, মেগা প্রজেক্ট এবং এগুলি হবে মানুষকে চোখ ধাঁধিয়ে দিবে। মানুষের চোখ কিন্তু ধাঁধায় নাই। মানুষ কিন্তু বরঞ্চ তাকিয়েছিল এবং তার সমস্ত কর্মকাণ্ডকে মূল্যবোধহীন
দেশপ্রেমিক মানুষদের সঙ্গে একটা প্রতারণা হিসাবে কিন্তু গ্রহণ করেছিল। অতএব মূল্যবোধবিহীন রাজনৈতিক সংস্কৃতি কত আত্মঘাতী হতে পারে তার দৃষ্টান্ত আমাদের সামনে আছে। গণমাধ্যমকে এই বিষয়ে জনসচেতনতা তৈরি করার জন্য দায়িত্ব পালন করতে হবে। এ প্রসঙ্গে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলবো। তথ্যমন্ত্রী হিসাবে তিনি আমাকে ইতিমধ্যেই পরামর্শ দিয়েছেন আমাদের সকল সম্প্রচার মাধ্যমে আমরা যেন মূল্যবোধ সম্পর্কে জনসচেতনতা তৈরি করি, কারণ ভবিষ্যৎ প্রজন্মের নাগরিকদের আমরা যদি প্রকৃত মূল্যবোধের মধ্য দিয়ে বিকশিত করতে না পারি তাহলে উন্নত নাগরিক জনগোষ্ঠী আমরা পাবো না। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে শুরু হয়েছে কর্মব্যস্ত মানুষের ঘরে ফেরার পালা, যার অন্যতম বাহন ট্রেন। শুক্রবার ঈদ যাত্রার প্রথম দিনে প্রায় সবগুলো ট্রেনই ঢাকা স্টেশন ছাড়ছে সময় মেনে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে কেবল ঈদ নয়, যাত্রীদের জন্য স্বস্তির ট্রেন যাত্রা অব্যাহত থাকবে সারা বছর। সেই সঙ্গে সড়ক ও নৌপথেও ফিরবে শৃঙ্খলা। সকালে ঢাকার রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে একথা জানান রেল, সড়ক ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। মেজবা শিমুলের প্রতিবেদন। ঈদ যাত্রার প্রথম দিন সকাল 10টায় ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শনে আসেন রেল, সড়ক ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি কমলাপুরের প্রায় সবগুলো প্ল্যাটফর্ম ঘুরে দেখেন, কথা বলেন সাধারণ যাত্রীদের সঙ্গে। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, চলতি বছর ট্রেনে ঈদ যাত্রা হবে স্বস্তি ও নিরাপত্তার। অধিক সংখ্যক মানুষকে ট্রেনে বাড়ি পৌঁছে দিতে নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। রেল সেবার যে মান আজকে দেখেছে যাত্রীরা স্যাটিসফাইড, সেভাবে আমরা অব্যাহত রাখতে চাই, যে কোনো মূল্যে, যে কোনো প্রয়োজন। এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। উত্তরোত্তর এই সেবার মান আরও বৃদ্ধি পাবে। মাননীয় প্রধানমন্ত্রী আপনার এই সেবা অথবা রেল যোগাযোগটাকে যুগ উপযোগী করে মনোরম পরিবেশে স্বাচ্ছন্দ্যে অল্প সময়ে অধিক দূরত্বে যাওয়ার জন্য জনবান্ধব করতে চান, জনপ্রিয় করতে চান, এবং সে ব্যাপারে তার নির্দেশনা আছে, সেভাবে আমরা কাজ করছি। এর আগে ঈদ উপলক্ষে রেল বিভাগের নতুন কার্যক্রম লস্ট অ্যান্ড ফাউন্ড সেবা ব্যবস্থার উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় তার সঙ্গে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গেল বেশ কয়েক বছর ধরেই রেলের শতভাগ টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে। ফলে টিকিটের জন্য কাউন্টারগুলোতে নেই সেই চিরচেনা ভিড়। যাত্রীরা বলছেন, অনলাইনে টিকিট কেটে যথাসময়ে স্টেশনে আসছেন তারা। দু একটি ব্যতিক্রম ঘটনা ছাড়া ট্রেন চলছে সময় মেনেই। এটা তো একটা আনন্দ। আর ট্রেনে এখন পর্যন্ত সমস্যা হয় নাই, তো অনেকেই ধরেন এয়ারপোর্ট থেকে উঠলে বা পথ যদি উঠে তো ঝামেলা হয়, সিট পাওয়া যায় না, মানুষ যদি বেড়ে যায় তো অনেকটা চলাফেরা করতে ঝামেলা হয়ে যায়। তো ট্রেন যে সমস্যাগুলো এগুলো যদি সমাধান হয় খুব দ্রুত, তাহলে আমাদের জন্য ভালো ভালো আর কি। সব কিছু মানে কোনো জ্যাম ছিল না, আজকে তো কোনো জ্যামই ছিল না, তো ভালোভাবে আসতে পারছি। বাট ট্রেন একটু লেট করলো আর কি। কিন্তু প্রথম দিন হিসেবে একটু ভিড় বেশি, আমরাও আগে ভাগে টিকিট কাটছিলাম, সো প্রথম দিন যাওয়ার চেষ্টা করতেছি। অনুভূতি আসলে অনেক ভালো, যে সঠিক সময়ে পৌঁছতে পারলে আর একটু ভালো লাগবে। প্রতি বছর ঈদ মানেই নারীর টানে বাড়ি ফেরার এক অসম যুদ্ধ, যে যুদ্ধে অংশ নেন লাখ লাখ যাত্রী। তারা ট্রেনে করে গন্তব্যে ফিরেন, আবার ফিরেও আসেন এই তিলোত্তমা নগরী ঢাকায়। কর্তৃপক্ষ বলছেন এবছরের ঈদ যাত্রা হবে নির্বিঘ্ন। যারা ফিরে যাবেন এবং যারা ফিরে আসবেন তারা যাতে নির্বিঘ্নে আসতে পারেন এই শহরে, সেই ব্যবস্থাই নিয়েছে বর্তমান সরকার। মেজবা শিমুল, বিটিভি নিউজ, কমলাপুর স্টেশন, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে চট্টগ্রাম নগর ছেড়ে যাচ্ছে কর্মব্যস্ত মানুষ। ট্রেনের ঈদ যাত্রার প্রথম দিনে ঘরমুখ মানুষ স্বাচ্ছন্দ্যে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন। ঈদ উপলক্ষে ঢাকা চট্টগ্রাম রুটে বাড়তি ট্রেন না থাকলেও চট্টগ্রাম চাঁদপুর রুটে থাকছে বিশেষ ট্রেন। আরও জানাচ্ছেন আতিকুর রহমান। আর মাত্র কয়েকদিন বাকি, নারীর টানে বাড়ি ফেরার চিরাচরিত সেই চিত্র আজ থেকেই দৃশ্যমান হতে শুরু করেছে।
তবে এবারে চিত্রটা একটু ভিন্ন। নেই টিকিট নিয়ে হাহাকার, নেই স্টেশনে উপচে পড়া ভিড়, আর ভোগান্তির সেই পুরনো গল্প। আজ থেকে শুরু হওয়া ট্রেনের ঈদ যাত্রায় যাত্রীদের চোখে মুখে এখন শুধু ঘরে ফেরার আনন্দ। আমাদের প্রথম লং ট্রেন জার্নি, ট্রেনে করে বাবার বাড়ি যাচ্ছি, আর ঈদে যাচ্ছি তো আরো ভালো লাগতেছে। খুব আরাম লাগতেছে, ভালো লাগতেছে, খুব খুশি লাগতেছে। ঈদ আসে যাইব, ছেলেমেয়ের লগে ঈদ করবো, এটাই খুশি। শতভাগ অনলাইন টিকিটিং সিস্টেম এবং স্টেশনে কড়াকড়ি প্রবেশের ফলে এবারের ঈদ যাত্রা অনেকটাই নিয়ম শৃঙ্খলার মধ্যে এসেছে। প্ল্যাটফর্মে কোনো বিনা টিকিটের যাত্রী নেই বললেই চলে। সময় মতো ট্রেন ছেড়ে যাওয়ায় খুশি গড়মুখো মানুষ। আশা করি এখন মোটামুটি বোকান দেখতেছে না, এবার লং ছুটে তো আরাম হইতেছে, সিট আছে আরামে। আগে দেরি করে তো এখন তার দেরিতে হয় না, কোনো ঝামেলা হয় না টিকিট পাইতে, ঠিক আছে, সব কিছু ক্লিয়ারই আছে। এবারের যাত্রা অনেক ভালো, সুষ্ঠুভাবে আছে, কোনো ভোগান্তি নাই বা কোনো ঝামেলা নাই। নগরীর বাস স্টেশনগুলোতেও একই চিত্র দেখা গেছে। এবার বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা ও সড়ক সংস্কারের ফলে এই যাত্রা স্বস্তিদায়ক হচ্ছে বলে জানালেন সাধারণ যাত্রীরা। এবার প্রতি বছর আসলে খুব অনেক সময় টিকিটের দাম বেশি থাকে, তারপরে যাত্রীর ভিড় অনেক বেশি থাকে। তো ওভারঅল এবার খুব রিল্যাক্স ফিল করতেছি। আর বাস ভাড়া আসলে খুব রিজনেবলের মধ্যে, খুব একটা ভাড়া নেই আর কি। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শিডিউল বিপর্যয় রোধে বিশেষ মনিটরিং সেল কাজ করছে বলে জানালেন রেলওয়ে কর্মকর্তা। সকাল থেকে এই পর্যন্ত আমাদের যে কয়েকটা ট্রেন আছে, শিডিউল ট্রেন আছে, সবগুলো আমরা সঠিক সময় পরিচালনা করতে সম্ভব হয়েছে। ঈদ যাত্রার ক্ষেত্রে যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে নিরাপদে নিজ গন্তব্যে পৌঁছাতে পারে, এবারে আমাদের পক্ষ থেকে করণীয় আমরা সর্বোচ্চ ব্যবস্থা করব, যাতে কোনো যাত্রীরা অযথাযথ হয়রানির শিকার না হয়। বাড়ি ফেরার এই আনন্দ যেন সারা পথ অটুট থাকে, সেই প্রত্যাশায় সবার। রেলওয়ের এই শৃঙ্খলা ঈদ যাত্রার শেষ দিন পর্যন্ত বজায় থাকবে এমনটাই আশা সাধারণ যাত্রীদের। আতিকুর রহমান, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবার উত্তাল মার্চের খবর। I, Major Ziaur Rahman, do hereby declare independence of Bangladesh. অগ্নিঝরা মার্চের ১৩তম দিন আজ। ১৯৭১ সালের মার্চের দিন যত গড়াচ্ছিল স্বাধীনতাকামী বাঙালির ঐক্য ততই সুদৃঢ় হচ্ছিল। চলমান অসহযোগ আন্দোলনের সঙ্গে দৃঢ় একাত্মতা ঘোষণা করছিল স্বাধীনতাকামী বিভিন্ন সংগঠন। ৭১-এর আজকের দিনে সামরিক আদেশ জারি করে ১৫ই মার্চ সকাল ১০টার মধ্যে প্রতিরক্ষা বিভাগের বেসামরিক কর্মচারীদের কাজে যোগদানের নির্দেশ দেওয়া হয়। খালিদ আহসানের রিপোর্ট। ১৯৭১ সালের মার্চের এই সময়ে এসে মুক্তিকামী বাঙালির উত্তাল আন্দোলন সংগ্রামে শঙ্কিত হয়ে পড়ে পাকিস্তানি সামরিক জান্তা। বাস্তব অবস্থা উপলব্ধি করতে পেরে তারা চারদিকে সতর্ক দৃষ্টি রাখতে থাকে। পরিস্থিতি নিয়ে পশ্চিম পাকিস্তানের নেতারা শঙ্কিত হয়ে পড়েন। মার্চের এই দিনে পূর্ব বাংলার বিভিন্ন স্থানে কৃষক, শ্রমিক, চাকরিজীবী, সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষকসহ সব শ্রেণী পেশার মানুষ নিজেদের অস্তিত্ব রক্ষার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। ৭১-এর আজকের দিনে পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষ এক আদেশ জারি করে ১৫ই মার্চ সকাল ১০টার মধ্যে প্রতিরক্ষা বিভাগের বেসামরিক কর্মচারীদের কাজে যোগদানের নির্দেশ দেয়। কাজে যোগদানে ব্যর্থ হলে চাকরিচ্যুত ও সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সাজা দেওয়ার হুমকি দেওয়া হয়। অন্তত ২-৩ মাস যাবৎ এরা বিভিন্ন জায়গায় জনগণের যে আন্দোলন, যে ক্ষমতা দাও এটাতে নৃশংসভাবে ওরা প্রতিহত করছিল। অনেক লোক মারা গেছে। সুতরাং একটা বিরাট অসন্তোষ অলরেডি তৈরি ছিল এবং বিরাট অসন্তোষ, এটার বিরুদ্ধে প্রতিবাদ। কিন্তু দুঃখজনকভাবে বলতে হয় যে তৎকালীন আওয়ামী লীগ দলটি বা দলের নেতৃবৃন্দ তারা এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিতে পারছিলেন না যে জনগণ কি অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করবে, প্রতিহত করবে। কিন্তু
সিগন্যাল এরকমভাবে যাচ্ছিল যে না সমঝোতা হয়ে যাবে, হ্যাঁ সমঝোতা হয়ে যাবে। তো এই যে একটা দোদুল্যমান পরিস্থিতি, অনিশ্চিত পরিস্থিতি, এই অনিশ্চিত পরিস্থিতিতে উত্তেজনা শুধু বাড়ছিল, কিন্তু ওই তৎকালীন রাজনৈতিক নেতারা সেটা ওই মোকাবেলা করার সেই নৈতিক শক্তি ছিল না, কারণ তারা স্পষ্ট করে কিছু বলতেছে না। স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা এদিন পরিষদের সব আঞ্চলিক শাখার আহ্বায়ক, সম্পাদক ও সদস্যদের সভা আহ্বান করে। একই দিন অবিলম্বে পূর্বাঞ্চলের প্রতিরক্ষা বাহিনী পরিচালনার দায়িত্ব একজন বাঙালি জেনারেলের কাছে হস্তান্তর, বেঙ্গল রেজিমেন্টের সবকটি ব্যাটালিয়নের পরিচালনা বাঙালি অফিসারদের হাতে অর্পণ এবং বিগত 1 মাসে পূর্ব বাংলায় যে অতিরিক্ত পাকিস্তানি ফোর্স আনা হয়েছে তা প্রত্যাহারের জোরালো দাবি জানানো হয়। খালিদা হোসেন, বিটিভি নিউজ। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানে টানা হামলা, পাল্টা হামলা এবং বাড়তে থাকা মানবিক সংকটে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। এই উত্তেজনার মধ্যেই এবার ইরাকের আকাশ সীমা বিধ্বস্ত হয়েছে মার্কিন বাহিনীর একটি KC-135 রিফুয়েলিং উড়োজাহাজ। একই সময়ে লেবাননের রাজধানী বৈরুতে নতুন হামলার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের উত্তাপ যেন থামছেই না। নতুন হামলা, সামরিক ঘটনা আর কৌশলগত পাল্টা প্রস্তুতিতে দিন দিন জটিল হয়ে উঠছে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত। Got into this particular incident. Now, the number of crew on board, 5 in the one that is indeed missing. মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে ইরাকের আকাশসীমায় একটি মার্কিন KC-135 রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়, অপারেশন এপিক ফিউরি চলাকালে বন্ধুপ্রতিম আকাশসীমায় এই দুর্ঘটনা ঘটে এবং বর্তমানে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। I think it's sad that they took them off, unfortunately. এদিকে লেবাননের রাজধানী বৈরুতেও নতুন করে হামলা করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তাদের দাবি, শুক্রবার সকালে শহরটিতে হিজবুল্লাহর এক সদস্যকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তবে হামলাটি সফল হয়েছে কিনা কিংবা শহরের ঠিক কোন এলাকায় সেটি ঘটেছে সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি। The Baidu navigation satellite system is China's alternative to the American Global Positioning System, or GPS. এরই মধ্যে যুদ্ধের কৌশল নিয়ে নতুন একটি তথ্য সামনে এসেছে। গোয়েন্দা বিশ্লেষকদের ধারণা, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালাতে ইরান সম্ভবত চীনের স্যাটেলাইট নেভিগেশন প্রযুক্তি ব্যবহার করছে। Could explain the precision seen in Iran's recent strikes. J'ai fait beaucoup de choses dans ma vie. J'ai été militaire. ফ্রান্সের বৈদেশিক গোয়েন্দা সংস্থার সাবেক পরিচালক অ্যালেন জুইলেট এক সাক্ষাৎকারে বলেন, চীনের বাইদু স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থার মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদের সক্ষমতা আগের চেয়ে অনেক বেশি নিখুঁত হয়েছে। তার মতে, ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর থেকেই ইরানের হামলার নির্ভুলতা আরও বেড়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের নিয়েও সতর্কবার্তা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। IRGCর গোয়েন্দা শাখা এক বিবৃতিতে দাবি করেছে, হাজার হাজার মার্কিন সেনা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হোটেল, ব্যক্তিগত বাসভবন ও অন্যান্য আবাসিক স্থাপনায় অবস্থান করছে। তারা এইসব দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে নিজের এলাকায় মার্কিন সেনাদের উপস্থিতি সম্পর্কে সতর্ক থাকতে। জাকিয়া জামান আনিকা, BTV নিউজ।
রাশিয়ার তেল বিক্রির উপর দেওয়া নিষেধাজ্ঞা সাময়িক স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল অনলাইনে প্রকাশিত এক চিঠিতে জানিয়েছে, আগামী 11 এপ্রিল পর্যন্ত রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়ে একটি লাইসেন্স ইস্যু করা হয়েছে। ইউক্রেনে আক্রমণের জবাবে রাশিয়ার তেল বিক্রির উপর এর আগে নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধের মধ্যে এই নিষেধাজ্ঞা স্থগিত করা হলো। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট রাশিয়ার জন্য এই বিশেষ সুবিধাকে ডোনাল্ড ট্রাম্পের গৃহীত একগুচ্ছ পদক্ষেপের অংশ হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষ্য, ইরানের সন্ত্রাসী শাসক গোষ্ঠীর তৈরি করা হুমকি ও অস্থিতিশীলতা মোকাবেলায় বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এবং তেলের দাম কম রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন এই লাইসেন্সটি 12 মার্চ পর্যন্ত জাহাজে বোঝাই করা তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যের ক্ষেত্রে কার্যকর হবে। এর একদিন আগেই যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত রিজার্ভ থেকে 17 কোটি 20 লাখ ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দেয়। ইরান পারস্য উপসাগরে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পর বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বগতি ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, বিশ্বের মোট তেল সরবরাহের 20% সাধারণত এই প্রণালী দিয়ে পার হয়। আফগানিস্তানের রাজধানী কাবুল সহ সীমান্তবর্তী কয়েকটি প্রদেশে শুক্রবার নতুন করে ফের অতর্কিত হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। এতে অন্তত 4 জন নিহত হয়েছেন। আফগান পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জারদান পাকিস্তানি হামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ইসলামাবাদের চালানো হামলা শহরের আবাসিক বাড়িতে আঘাত হেনেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, হামলায় 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 15 জন। তালেবানের কর্মকর্তারা বলেছেন, পাকিস্তানের হামলায় নিহতের মধ্যে নারী ও শিশু রয়েছে। তালেবানের একজন মুখপাত্র বলেন, আফগানিস্তানের দ্বিতীয় সর্ববৃহৎ শহর কান্দাহারের বিমানবন্দরেও পাকিস্তান হামলা চালিয়েছে। তালেবানের ওই মুখপাত্র আরও বলেন, কান্দাহার বিমানবন্দরের কাছে প্রাইভেট এয়ারলাইনের একটি জ্বালানি ডিপোতে পাকিস্তান হামলা চালিয়েছে। তবে পাকিস্তান দাবি করেছে তাদের হামলায় কোনো বেসামরিক মানুষ নিহত হয়নি। জাতিসংঘের আফগানিস্তান মিশন ইউনামা জানিয়েছে, পাকিস্তানের সামরিক অভিযানে 26 ফেব্রুয়ারি থেকে 5 মার্চ পর্যন্ত আফগানিস্তানে অন্তত 56 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, এদের মধ্যে 24 জন শিশু। নেপালের নির্বাচনে বারেন্দ্র শাহর মধ্যপন্থী দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি পার্লামেন্টে 182টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বালেন্দ্র শাহ 4 বারের অভিজ্ঞ প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে তার নিজের আসনে পরাজিত করেছেন। 74 বছর বয়সী ওলির বিরুদ্ধে এই জয় এবং কাঠমান্ডুর মেয়রের পদ থেকে হবু প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্র শাহর এই উত্থান নেপালের সাম্প্রতিক রাজনীতিতে অন্যতম নাটকীয় অধ্যায় হিসেবে চিহ্নিত হচ্ছে। গত 5 মার্চের নির্বাচনে 275 সদস্যের প্রতিনিধি সভা বা পার্লামেন্টের নিম্নকক্ষ নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হয়। এর মধ্যে 165 আসনে সরাসরি নির্বাচন এবং 110 আসনে সমানুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতিতে ভোট হয়। নির্বাচন কমিশনের মুখপাত্র নারায়ণ প্রসাদ ভট্টরায় এক বিবৃতিতে বলেন, প্রতিনিধি সভার সদস্য নির্বাচনের ভোট গণনা সম্পন্ন হয়েছে। সরাসরি নির্বাচনে 165 আসনের মধ্যে আরএসপি 125 আসনে জয়লাভ করেছে এবং সমানুপাতিক ভোটে আরও 57 আসন নিশ্চিত করেছে। এর ফলে তারা শক্তিশালী 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন থেকে মাত্র 2 আসন দূরে রয়েছে। আবারও দেশের খবর। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস চট্টগ্রাম মহানগর। জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। জাসাস চট্টগ্রাম মহানগর আহ্বায়ক লায়ন এম.এ. মুসা বাবলুর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম, নাজমা সাইদ সহ মহানগর জাসাসের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাসাস চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য সচিব মামুনুর রশিদ শিপন। গত 17 বছরে দেশীয় সংস্কৃতি ধ্বংস হয়েছে উল্লেখ করে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, দেশের কৃষ্টি সংস্কৃতি ধরে রাখতে জাসাসকে কাজ করতে হবে।
বাংলাদেশে যে 17 বছরের সাংস্কৃতিক আগ্রাসন হয়েছে তার বিরুদ্ধে যদি সাংস্কৃতিক বিপ্লব জাসাস ঘটাতে না পারে, তাহলে বাংলাদেশি যে সংস্কৃতি, বাংলাদেশি যে শিল্প, সেটি কিন্তু সেই আগ্রাসনে হারিয়ে যেতে বসেছে এবং অলমোস্ট বিলুপ্তির পথে। তবে জাসাসকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের মতো মিটিং, মিছিল বা স্লোগানে নিজেদেরকে সীমাবদ্ধ না রেখে আপনারা সৃষ্টিশীল এবং এই শিল্প সংস্কৃতির সাথে জড়িত কর্মকাণ্ডের সাথে আপনারা নিজেদেরকে জড়িত করেন, যেন আমরা বাংলাদেশি যে আমাদের যে কৃষ্টি কালচার বা আমাদের যে সংস্কৃতি, সেটিকে যেন আমরা ধরে রাখতে পারি। যেটির উদ্দেশ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই সংগঠনটি শুরু করেছিলেন। আপনারা এই সংগঠনের গুরুত্ব যদি অনুধাবন করতে ব্যর্থ হন, তাহলে আমাদের বিরুদ্ধে যে ন্যারেটিভ বিভিন্নভাবে বিভিন্ন স্বার্থান্বেষিক গোষ্ঠী, দেশবিরোধী গোষ্ঠী বারবার দাঁড় করানোর চেষ্টা করছে, তারা শেষ পর্যন্ত সফল হবে। কিন্তু আমরা যদি যে উদ্দেশ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জাসাসকে সৃষ্টি করেছিলেন, বাংলাদেশি সংস্কৃতিকে প্রমোট করতে হবে, বাংলাদেশি সংস্কৃতিকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। চট্টগ্রামের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় গণ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে ওমরগনি এমইএস বিশ্ববিদ্যালয়ের কলেজ ছাত্রদল। কলেজ প্রাঙ্গণে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, এখন সময়ে দেশ গড়ার কাজে নিজেদের আত্মনিয়োগ করতে হবে। প্রধানমন্ত্রীর বার্তাগুলো সাধারণ ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিতে ছাত্রদলকে ভূমিকা রাখতে হবে। অন্যান্যের মধ্যে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দু এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.1 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.8 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 6টা 3 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 2 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে ভোর 4টা 12 মিনিটে, ভাটা সকাল 10টা 34 মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে বিকেল 4টা 28 মিনিটে এবং ভাটা শুরু হবে রাত 10টা 37 মিনিটে। এবার সেহরি ও ইফতারের সময়সূচি। চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আজ সেহরির শেষ সময় ভোর 4টা 47 মিনিটে এবং আগামীকাল ইফতার সন্ধে 6টা 3 মিনিটে।